মাত্র 30 মিনিটে উদ্ভিদের শারীরতত্ত্বের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে চলো তোমাদেরকে আমরা সুন্দর করে রিভিশন করাই বেসিক সহ। তো চলো তাহলে আমরা স্টার্ট করি। তো প্রথমে নিচের কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট? ম্যাক্রো শব্দের মানে বড়, নিউট্রিয়েন্ট মানে পুষ্টি উপাদান, অর্থাৎ উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যেগুলো বড় বা বেশি পরিমাণে লাগে তাদেরকে হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলে। এই ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো মনে রাখবা MGK ক্যাফে ফর নাইস জবস। MGতে হচ্ছে ম্যাগনেসিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, ক্যাফে সিএতে হচ্ছে ক্যালসিয়াম, নাইসতে হচ্ছে নাইট্রোজেন, চপস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে MGK ক্যাফে ফর নাইস চপস এর মধ্যে তুমি দেখবা নাইট্রোজেনটা হচ্ছে তোমার চলে আসছে, ঠিক আছে, নাইট্রোজেনটা হচ্ছে চলে আসছে। ওকে, এরপরে চলে আসো নিচের কোনটি ম্যাক্রো মৌল? ওই যে বলছি ম্যাক্রো মানে বেশি বা বড়, যেটা পরিমাণে বেশি লাগে, তাহলে MGK ক্যাফে ফর নাইস চপস এর মধ্যে দেখো নাইট্রোজেন আছে। তাহলে দেখছো এগুলো কিন্তু অনেক বেশি বোর্ডে আসে। উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো এলিমেন্ট কোনটি? আচ্ছা, মাইক্রো শব্দের মানে ছোট, অর্থাৎ যেগুলো পরিমাণে কম লাগে সেগুলোকে হচ্ছে মাইক্রো এলিমেন্ট হচ্ছে তোমার বলে, ঠিক আছে। ওকে, তাহলে যেগুলো পরিমাণে কম লাগে, তাহলে MGK ক্যাফে ফর নাইস চপস এটা বাদে অপশনে বাকি যা আছে, ঠিক আছে, এটা বাদে অপশনে বাকি যা আছে যেমন ম্যাঙ্গানিজ, ক্লোরিন, এখানে অবশ্য ডাবল অ্যান্সার আছে, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মাইক্রো এলিমেন্ট। ওকে, তাহলে নিচের কোন মৌল উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে? আচ্ছা, উদ্ভিদের 17টা উপাদান সে গ্রহণ করে, আমাদের বইয়ে বলা আছে সে তার মধ্যে 3টা সে বাতাস থেকে গ্রহণ করে। এটা মনে রাখবা অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টা সে বাতাস থেকে গ্রহণ করে, বাকি 14টা হচ্ছে সে মাটি থেকে হচ্ছে গ্রহণ করে। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টা বাতাস থেকে গ্রহণ করলে এই 3টা বাদে নাইট্রোজেন হচ্ছে সে মাটি থেকে হচ্ছে গ্রহণ করে। নিচের কোনটি ম্যাক্রো মৌল? ওই যে MGK ক্যাফে ফর নাইস চপস, ম্যাক্রো মানে বেশি, যেগুলো পরিমাণে বেশি লাগে, তাহলে MGK ক্যাফে, তাহলে ম্যাগনেসিয়াম, দেখছো, তাহলে MGK ক্যাফে ফর নাইস চপস, ম্যাগনেসিয়াম, কেতে পটাশিয়াম, সিএতে হচ্ছে ক্যালসিয়াম, নাইসতে হচ্ছে নাইট্রোজেন, চপস CHOAP চপস, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ওকে, কোন উপাদানটি হচ্ছে মাইক্রোমৌল? মাইক্রো মানে কম, অর্থাৎ যেগুলো পরিমাণে কম লাগে, তাহলে MGK ক্যাফে ফর নাইস চপস এটা বাদে অপশনে বাকি যা থাকবে, তাহলে MGK ক্যাফে ফর নাইস চপস এটা বাদে অপশনে দেখবা তোমার কপার আছে, তাহলে কপার হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। ওকে, উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমৌল কোনটি? তাহলে MGK ক্যাফে ফর নাইস চপস এগুলা বাদে অপশনে বাকি যা থাকে, তাহলে এখানে কপার আছে, ওইগুলা বাদে অপশনে কপার আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে? ওই যে বলছি CHO, এই 3টা হচ্ছে উদ্ভিদ বাতাস থেকে হচ্ছে শোষণ করে, ঠিক আছে, এই 3টা বাদে, তাহলে নাইট্রোজেন হচ্ছে সে মাটি থেকে হচ্ছে শোষণ করে। ওকে, নিচের কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে অধিক মাত্রায় গ্রহণ করে? ওই যে MGK ক্যাফে ফর নাইস চপস, তাহলে MG ম্যাগনেসিয়াম আয়ন সে মাটি থেকে অধিক পরিমাণে গ্রহণ করে। ম্যাক্রোমৌল, এগুলো হচ্ছে ম্যাক্রোমৌল মানে পরিমাণে বেশি লাগে বা বেশি পরিমাণে মাটি থেকে সে গ্রহণ করে। তাহলে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটি মাইক্রোমৌল? মাইক্রো মানে কম বা ছোট, তাহলে যেগুলো পরিমাণে কম লাগে সেগুলো মাইক্রোমৌল, তাহলে MGK ক্যাফে ফর নাইস চপস এগুলো বেশি লাগে মানে ম্যাক্রোমৌল, তাহলে এগুলো বাদে অপশনে বাকি যা আছে, তাহলে এগুলা বাদে অপশনে কি আছে? MGK ক্যাফে ফর নাইস চপস এটা বাদে অপশনে আছে হচ্ছে বোরন, তাহলে বোরন হচ্ছে অ্যান্সার, মাইক্রোমৌল, দেখছো, তাহলে একটা মনে রাখলে আরেকটা এমনি মনে থাকবে। নিচের কোনটির অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে? পাতা ও ফল ঝরে পড়ে? ফসফরাস, ফসফরাসের অভাবে হচ্ছে পাতা ও ফল ঝরে পড়ে। আমি এমনি মনে রাখতাম ফসফরাস পি দিয়ে, পাতা পি দিয়ে, তাহলে পি এর অভাবে এই যে পাতা ও ফল ঝরে পড়ে, পিতে পাতা, এরকম করে মনে রাখতাম, ঠিক আছে। ওকে, উদ্ভিদ দ্বারা সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোন আয়ন? কেসো ধীরে চলে, এমনি মনে রাখবা, কেসো, কেতে সিএতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, সোতে হচ্ছে সালফেট আয়ন, তাহলে ক্যালসিয়াম আয়ন, সালফেট আয়ন, এই কেসো এটা সবচেয়ে ধীরে চলে মানে এটা সবচেয়ে মন্থর বা ধীর গতিতে হচ্ছে তোমার শোষিত হয়। আর পটাশিয়াম নাইট্রেট হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়, দ্যাট মিনস পটাশিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন সবচেয়ে দ্রুত গতিতে হচ্ছে শোষিত হয়। আচ্ছা, মূল দ্বারা কোন খনিজ আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? মাত্রই বলছি কেসো, ক্যালসিয়াম আয়ন আর সালফেট আয়ন ধীর গতিতে শোষিত হয় বা মন্থর গতিতে শোষিত হয়, আর পটাশিয়াম আয়ন, নাইট্রেট আয়ন এগুলা দ্রুত গতিতে শোষিত হয়, তাহলে অপশনে আছে পটাশিয়াম, দ্রুত গতি বলছে। ওকে, কোনটি অ্যানায়ন হিসেবে শোষিত হয়? ভাই এখানে তো বুঝতেই পারতেছো, ক্লোরিন, ক্লোরাইড হিসেবে শোষিত হবে অ্যানায়ন হিসেবে, বাকিগুলো সব ক্যাটায়ন হিসেবে শোষিত হয়, এটা কেমিস্ট্রির বেসিক দিয়েই তুমি পারবা। কোন আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? অলরেডি এগুলো পড়ায় ফেলছি। কোন উপাদানটি উদ্ভিদ ক্যাটায়ন হিসেবে শোষণ করে বলো? এর মধ্যে কোনটা ক্যাটায়ন হিসেবে শোষণ করবে? পটাশিয়ামকে, এটা তো তোমরা কেমিস্ট্রির বেসিকেই জানো, K+।
পটাশিয়াম শোষণ করবে ক্যাটায়ন হিসেবে। কোন আয়নটির শোষণ হার সবচেয়ে মন্থর? মন্থর শব্দের মানে হলো ধীরগতি, তাহলে বলছি কেসও ধীরে চলে, ক্যালসিয়াম আয়ন, সালফেট আয়ন, ঠিক আছে, এগুলো ধীরে বা মন্থর। সিলিকন কোন উদ্ভিদের জন্য বৃহৎ পুষ্টি উপাদান? আচ্ছা, ঘাস জাতীয় উদ্ভিদে হচ্ছে তোমার সিলিকন বেশি লাগে, তারপর সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন বেশি লাগে, C4 উদ্ভিদের জন্য সোডিয়াম বেশি লাগে, আর নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য কোবাল্ট বেশি লাগে, এটা একটু মনে রাখবা। তাহলে ঘাস জাতীয় উদ্ভিদের জন্য সিলিকন, সামুদ্রিক শৈবালের জন্য হচ্ছে তোমার আয়োডিন, C4 উদ্ভিদের জন্য হচ্ছে তোমার সোডিয়াম, নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য হচ্ছে কোবাল্ট। ওকে, নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ? আচ্ছা, আমি তোমাকে নিষ্ক্রিয় পরিশোষণ সক্রিয় পরিশোষণের মধ্যে একটু মনে করায় দিই। নিষ্ক্রিয় পরিশোষণেরটা মনে রাখবা হচ্ছে আবদ্ধ ডোবা দিয়ে। আতে হচ্ছে আয়ন বিনিময়, বদ্ধ, বতে হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ, ডোবা ডোতে ডোনান সাম্যাবস্থা, বতে হচ্ছে ব্যাপন মতবাদ। তার মানে আয়ন বিনিময়, ব্যাপক প্রবাহ, ডোনান সাম্যাবস্থা, ব্যাপন মতবাদ, এই চারটা হচ্ছে নিষ্ক্রিয়, এখানে বিপাকীয় শক্তির কোনো খরচ হয় না, অর্থাৎ এটিপি খরচ হয় না। তাহলে এই চারটা নিষ্ক্রিয়, এই চারটা বাদে অপশনে বাকি যা থাকবে সেটা হচ্ছে সক্রিয়। তাহলে ব্যাপক প্রবাহ নিষ্ক্রিয়, আয়ন বিনিময় নিষ্ক্রিয়, ডোনান সাম্যাবস্থা নিষ্ক্রিয়, লেসিথিন বাহক হচ্ছে তোমার সক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ হচ্ছে ওই যে আবদ্ধ ডোবা, আতে আয়ন বিনিময়, বদ্ধতে ব্যাপক প্রবাহ, ডোতে ডোনান সাম্যাবস্থা, বতে ব্যাপন, এই চারটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে এর মধ্যে অপশনে আছে হচ্ছে ডোনান সাম্যাবস্থা। আর বাকি তিনটে এখানে সক্রিয় পরিশোষণ। লুন্ডেগারের মতবাদ বা এটার আরেকটা নাম হলো সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন বাহক মতবাদ, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট নামগুলা। নিচের কোনটি সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য? সক্রিয় পরিশোষণ তিনটা ক্ষেত্রে হয়, লুন্ডেগারের মতবাদ বা এটার আরেকটা নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। এখানে সাইটোক্রোম হচ্ছে এক প্রকার লৌহ ঘটিত যৌগ, একটু মনে রাখবা। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন বাহক মতবাদ, তাহলে এর মধ্যে লুন্ডেগারের মতবাদ। সক্রিয় লবণ পরিশোষণ মতবাদ কোনটি? মাত্রই বলছি, আবদ্ধ ডোবা বাদে অপশনে বাকি যা থাকবে সেটা হচ্ছে সক্রিয় পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে সাইটোক্রোম পাম্প ধারণার প্রবক্তা হচ্ছে লুন্ডেগার্ডের মতবাদ, ওই যে এটার আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। নিচের কোনটি আয়ন বাহক মতবাদ? আয়ন বহন করে, এটা হচ্ছে সক্রিয় পরিশোষণের আইডিয়া। সক্রিয় পরিশোষণে দুইটা জিনিস একটু মনে রাখবা। সক্রিয় পরিশোষণে হচ্ছে তোমার কোনো একটা বাহক আয়নকে বহন করে হচ্ছে ভিতরে নিয়ে যায়, এটা একটা ব্যাপার। আর এখানে শক্তি খরচ করতে হয়, কারণ এখানে হচ্ছে ঘনত্ব আনতির বিপরীতে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্ব আনতির বিপরীতে হচ্ছে আয়নের পরিবহন হয় দেখে শক্তি খরচ করতে হয়, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম, আমি জাস্ট তোমাকে একটু সক্রিয় পরিশোষণের জাস্ট কনসেপ্টটা বলি। যে ধরো মূলের মধ্যে লবণ পরিশোষণ হবে, বাট দেখা গেল মূলের মধ্যে এই লবণের ঘনমাত্রা এমনিতেই বেশি, আর বাইরে মাটির মধ্যে ওই লবণের ঘনমাত্রা কম। তাহলে আমরা কি জানি যে বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রার দিকে অটোমেটিক হচ্ছে আয়নের প্রবাহ হয় ব্যাপন মতবাদ অনুযায়ী। কিন্তু এখানে দেখো ব্যাপনের ঠিক বিপরীত দিকে হচ্ছে, হওয়ার কথা ছিল বেশি থেকে কমের দিকে, কিন্তু বাস্তবে কি হয় কম থেকে বেশির দিকে, অর্থাৎ মূলের মধ্যে হচ্ছে খনিজ লবণ আসতেছে। তাহলে এটা ঘনত্ব আনতির বিপরীতে আসতেছে, এই বিপরীতে আনার জন্য কাজ করতে হয় বা শক্তি খরচ করতে হয়, এই জন্য এটিপি খরচ হয়। ঘনত্ব আনতির বিপরীতে হচ্ছে আয়নের পরিবহন হয় সক্রিয় পরিশোষণে, এটিপি খরচ হয়। আর এটিপি খরচ হওয়ার জন্য তাকে বেশি বেশি করে এটিপি উৎপন্ন করতে হয়, ফলে শ্বসনের হার বেড়ে যায় এবং এখানে এনজাইম কাজ করে। আর এমনি তো কেউ উল্টা দিকে আসবে না, তাকে বহন করে নিয়ে আসতে হবে, এই জন্য বাহক লাগে বহন করার জন্য। এগুলো হচ্ছে সক্রিয় পরিশোষণের তাহলে বৈশিষ্ট্য। তাহলে মনে থাকবে বিপাকীয় শক্তির খরচ করতে হয়, কারণ ঘনত্ব আনতি এখানে কম এখানে বেশি, তারপরও কম থেকে সে বেশির দিকে যাচ্ছে, তাহলে উল্টা দিকে যাচ্ছে, ব্যাপনের উল্টা দিকে যাচ্ছে, এই জন্য বিপাকীয় শক্তির খরচ করতে হয়। ঘনত্ব আনতির বিপরীতে হচ্ছে পরিশোষণ হচ্ছে, এখানে উল্টা দিকে আনার জন্য কাউকে বহন করে নিয়ে আসতে হচ্ছে, মানে বাহক দরকার হয়, এখানে এনজাইমের ভূমিকা আছে। আর এটিপি যেহেতু বিপাকীয় শক্তি তথা এটিপি খরচ হয়ে যায়, এই জন্য বেশি বেশি করে এখানে এটিপি উৎপাদন করতে হয়, এই জন্য শ্বসনের হার বেড়ে যায় সক্রিয় পরিশোষণে। শেষ, তাইলে বাহক লাগে হচ্ছে লুন্ডেগারের মতবাদ তথা সক্রিয় পরিশোষণে। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? দেখো মাত্রই পড়াইছি, সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে মাত্রই পড়াইছি, যেহেতু বিপাকীয় শক্তি তথা এটিপি খরচ হয়, এজন্য বেশি বেশি করে এটিপি উৎপাদন করতে হয়, ফলে শ্বসনের হার বৃদ্ধি পায়। বুঝতে পারতেছো? ওকে, কোন ক্ষেত্রে প্রশোধন হার বেশি হয়? আচ্ছা, প্রশোধন হার কখন বেশি হবে বলতো? প্রশোধন হার বেশি হবে যখন হচ্ছে বায়ুচাপ কমে যায়। বায়ুচাপ কমলে তখন পানিও অল্প তাপেই হচ্ছে তোমার বাষ্পে পরিণত হয়। বাতাসের চাপ যত কমে যায় পানি তত অল্প তাপে হচ্ছে বাষ্প হয়, ফলে বেশি বেশি বাষ্প হইলে বেশি বেশি প্রশোধন হয়। এই জন্য বায়ুচাপ কমে গেলে প্রশোধন হার বেড়ে যায়। উদ্ভিদের প্রধান প্রশোধন অঙ্গ হচ্ছে পাতা, কারণ পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে, এই জন্য এটার প্রধান প্রশোধন অঙ্গ হচ্ছে পাতা। নিচের কোনটি উদ্ভিদ বাতাস হতে গ্রহণ করে? তোমাকে বারবার বলছি CHO, এই তিনটা বাতাস থেকে হচ্ছে গ্রহণ করে। তাহলে CHO, তাহলে কার্বন, হাইড্রোজেন,
অক্সিজেন, তাহলে এর মধ্যে কার্বন আছে অপশনে। ওকে, লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোন উদ্ভিদে? ভাই লুকায়িত পত্ররন্ধ্র তোমার পাওয়া যায় হচ্ছে করবি মানে মরুভূমির উদ্ভিদগুলাতে, ঠিক আছে। শাপলা, হাইড্রিলা, কচুরিপানা এগুলো হচ্ছে সব তোমার জলাশয়ে থাকে, এই উদ্ভিদগুলা জলাশয়ে পাওয়া যায়। কিন্তু লুকায়িত পত্ররন্ধ্র মানে হচ্ছে পত্ররন্ধ্রটা অনেক ভিতরের দিকে থাকে, উপরে হচ্ছে তোমার পুরু কিউটিকল আবরণ থাকে। বলো এটা কোন ধরনের পাতায় পাওয়া যায়? মরুভূমিতে পাওয়া যায়। কেন? কারণ মরুভূমিতে পানি এমনিতেই কম, সো পানি কম, সেই কম পানি সে শোষণ করার পর যদি বাষ্পাকারে বের করে দেয় প্রস্বেদন, তাহলে ওর জীবনে কোনো লাভ লস নাই, জীবনটাই লস হবে। এই জন্য চেষ্টা করবে কি পানিকে আটকে রাখার জন্য। পানিকে আটকে রাখার জন্য ওর পাতার উপরে হচ্ছে পুরু মোম জাতীয় পদার্থ তথা কিউটিকলের হচ্ছে আবরণ থাকে, এই জন্য পানি সহজে বেরোতে পারে না। আর ওই কিউটিকলের আবরণের মধ্যে পত্ররন্ধ্র ঢাকা পড়ে যায়, অর্থাৎ লুকায়িত পত্ররন্ধ্র থাকে মরুভূমি এলাকায়, করবি, ঠিক আছে। ওকে, চিত্রে আচ্ছা এরা চিত্রটা আসে নাই, সো বাদ। তারপর আমি বলে দিই এটা আসলে মূলত হচ্ছে পত্ররন্ধ্রকে বোঝাইছে। বলছে পত্ররন্ধ্র কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে জড়িত? দেখো পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হয়, আবার পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে অক্সিজেন ঢুকতেছে, ফলে এটা শ্বসনেও হেল্প করে। আবার পত্ররন্ধ্রের মধ্যে যে রক্ষী কোষ থাকে সেই রক্ষী কোষের ক্লোরোপ্লাস্টে শালক সংশ্লেষণ হয়, দ্যাট মিনস এটা শালক সংশ্লেষণও হেল্প করে, শ্বসনেও হেল্প করে, প্রস্বেদনেও হেল্প করে। এই তিনটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়াতেই পত্ররন্ধ্র হচ্ছে ভূমিকা রাখে, এই জন্য অ্যান্সার হবে উপরে সবগুলো। এখানে পি দিয়ে আসলে পত্ররন্ধ্রকে বোঝাচ্ছে, বুঝছো? তাহলে এটা শ্বসনে হেল্প করে, এটা হচ্ছে তোমার প্রসাধনে হেল্প করে, এটা শালক সংশ্লেষণে হেল্প করে। আচ্ছা, রক্ষী কোষের কাজ কি? রক্ষী কোষের কাজ তো তুমি বুঝতেছো, রক্ষী কোষের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, ফলে সে শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে খাদ্য তৈরি করে। নিমজ্জিত পত্ররন্ধ্র কোথায় দেখা যায়? বারবার বললাম যে লুকায়িত পত্ররন্ধ্র বা নিমজ্জিত, কিউটিকলের মধ্যে নিমজ্জিত থাকে হচ্ছে মরুজ এলাকায়, ঠিক আছে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কি? পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ হচ্ছে এর চারপাশে যে রক্ষীকোষ থাকে সেই রক্ষীকোষ কোনো কারণে স্ফীত হয়ে যায়, রক্ষীকোষ কোনো কারণে ফুলে যায় বা স্ফীত হয়ে গেলে পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। রক্ষীকোষ স্ফীত হইলে বুঝতেই পারতেছে বাইরের দিকটা এরকম হয়ে পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে রক্ষীকোষের টার্গার প্রেসার বা রস স্ফীতির কারণে পত্ররন্ধ্র হচ্ছে খোলে, আর যদি কোনো কারণে রক্ষীকোষ থেকে পানি বের হয়ে যায় তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কোন আয়নটি পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? আধুনিক মতবাদ অনুযায়ী হচ্ছে পটাশিয়াম আয়ন। শুনো, আধুনিক মতবাদ অনুযায়ী যখন পত্ররন্ধ্রের উপরে রক্ষীকোষের উপরে সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলোতে বেনিয়া সহকলা, এর মধ্যে নীল আলোটা যখন রক্ষীকোষের উপরে পড়ে সেখানকার রিসিপ্টর উদ্দীপ্ত হয়। রিসিপ্টর উদ্দীপ্ত হইলে আশেপাশের কোষ থেকে হচ্ছে পটাশিয়াম আয়ন রক্ষীকোষে প্রবেশ করে, আর পটাশিয়াম যেখানে যায় হ্যামিলনের বাসিওলার মতো একটু পরপর পানিও সেখানে চলে আসে। তো পটাশিয়াম যখন রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে একটু পরে হচ্ছে আশেপাশের কোষ থেকে পানিগুলোও রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে, ফলে রক্ষীকোষের ভিতরে অতিরিক্ত পানি প্রবেশ করলে ফুলে যায়, রক্ষীকোষ স্ফীত হয়ে পত্ররন্ধ্র খুলে যায়, ঠিক আছে। তাহলে পটাশিয়াম আয়ন। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী তাহলে কোন আয়ন? পটাশিয়াম আয়ন। এটা হচ্ছে আধুনিক মতবাদটা তোমাদেরকে মুখে মুখে বলে দিছি। দিনের বেলায় আলোক বর্ণালীর তাহলে কোন অংশ রক্ষীকোষের রিসিপ্টরকে হচ্ছে উদ্দীপ্ত করে? মাত্র পড়াইছি, রক্ষীকোষের রিসিপ্টরকে উদ্দীপ্ত করে হচ্ছে নীল অংশ, ঠিক আছে, উদ্দীপ্ত করে, মাত্র পড়াইলাম। এই জন্য নিম্নের কোন আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? তাহলে নীল, ব্লু। একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পৃথক করে রাখলে কোন প্রক্রিয়াটি হয়? এটা হচ্ছে অভিস্রবণ হয়, ঠিক আছে। অভিস্রবণে অলওয়েজ মনে রাখবা মাঝখানে একটা বৈষম্যভেদ্য ঝিল্লি থাকবে, মাঝখানে একটা ঝিল্লি থাকবে, দুই পাশে হচ্ছে তোমার দুইটা ভিন্ন ঘনত্বের হচ্ছে তোমার দ্রবণ থাকবে, একটার ঘনত্ব কম থাকবে, আরেকটার ঘনত্ব থাকবে হচ্ছে বেশি, আরেকটার ঘনত্ব থাকবে হচ্ছে বেশি। তো অলওয়েজ এই বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে দ্রাবক পদার্থ অর্থাৎ পানি হচ্ছে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে হচ্ছে পানি চলে আসবে, এটাকেই বলে অসমোসিস বা অভিস্রবণ। তাহলে বুঝছো? তাহলে দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ হইতে হবে, একই দ্রাবক বিশিষ্ট হইতে হবে, মাঝখানে বৈষম্যভেদ্য ঝিল্লি থাকলে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে শুধু দ্রাবক পদার্থ, অর্থাৎ এই ক্ষেত্রে পানি, দ্রাবক পদার্থ বলতে ধরো পানিকে বোঝাচ্ছে, শুধু পানির প্রবাহ হবে। অধিক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে শুধু দ্রাবক তথা পানির পরিবহনকেই তোমার বলা হয় তখন অভিস্রবণ বা অসমোসিস। এটা অসমোসিসের এইভাবে কাজ করে আর কি, ঠিক আছে। ওকে, প্রশোধনের হার বাড়ে কোন অবস্থায়? বলো প্রশোধন হার কখন বাড়বে? তাপমাত্রা বাড়লে, বুঝতেই পারতেছো, তাপমাত্রা যত বাড়াবা পানি তত বাষ্প হবে, বাষ্প হলে প্রশোধন বেশি হবে, ঠিক আছে। বাকি সবগুলোতে প্রশোধন কমে যাবে আর কি, ঠিক আছে। ওকে, নিচের কোনটি বাড়লে প্রশোধন কমে? আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রশোধন কমে। আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প ধরে রাখতে পারতেছে তার একটা হিসাব আর কি। এটা তোমরা ফিজিক্সে পড়ছো তাই না, যে
যাই হোক, এখানে ফিজিক্সের হিসাবে আর গেলাম না। তাহলে সোজা বাংলায় যদি বলি এখন বায়োলজির ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে বেড়ে যাবে। তাহলে তুমি চিন্তা করো, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায়, তাইলে নতুন করে কি সে আর জলীয় বাষ্প নিবে না। তোমার পেটে অনেক খাবার ঢুকে গেছে, তুমি নতুন করে খেতে যাবা না, ওরও সেম। তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে, বাতাসের জলীয় বাষ্প বেড়ে গেলে সে আর নতুন করে জলীয় বাষ্প নিতে চাবে না, ফলে প্রশোধন কমে যাবে। এই জন্য আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রশোধন কমে। ওকে, নিচের কোনটি নীল বর্ণের রঞ্জক পদার্থ? আচ্ছা, ফাইকোসায়ানিন, বায়োলজিতে যেখানেই সায়ানো শব্দটা পাবা, সায়ানো শব্দের মানে হচ্ছে নীল, তাহলে ফাইকোসায়ানিন হচ্ছে নীল বর্ণের। আর ইরিথ্রো মানে হচ্ছে লাল, তাহলে ফাইকো ইরিথ্রিন হচ্ছে তোমার লাল বর্ণের। ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণের, কতে ক্যারোটিন কতে কমলা, তাহলে কমলা বর্ণের। জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের। শেষ, এমসিকিউ পারবা। কোন আলোতে শালক সংশ্লেষণ হার হচ্ছে সর্বোচ্চ? শালক সংশ্লেষণ হচ্ছে একক আলো বললে লাল আলোতে হচ্ছে শালক সংশ্লেষণ বেশি হয়, ঠিক আছে? একক আলো বললে লাল আলোতে শালক সংশ্লেষণ বেশি হয়। এছাড়া বেনিয়া সহ কলার প্রথম দুইটা লাস্টের দুইটা, অর্থাৎ বেনি এবং কলা, অর্থাৎ বেগুনি নীল আর কমলা লাল আলো, এই চারটা আলোতে শালক সংশ্লেষণ বেশি হয়। তবে চারটার মধ্যে সবচেয়ে বেশি হয় লাল আলোতে। তো একক আলো বললে লাল আলোতে শালক সংশ্লেষণ বেশি হয়। শালক সংশ্লেষণে ব্যবহৃত আলোর সবচেয়ে কার্যকরী বর্ণালী কোনটা? শালক সংশ্লেষণে একক আলো বললে লাল আলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। শালক সংশ্লেষণের সময় বর্ণালীর কোন আলোগুলো হচ্ছে বেশি ব্যবহৃত হয়? এই যে বলছি, প্রথম দুইটা লাস্টের দুইটা, তাহলে বেনি আর কলা, তাহলে বেগুনি নীল আর কমলা লাল, এই চারটা আলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এই চারটার মধ্যে সবচেয়ে বেশি লাল আলো ব্যবহৃত হয়। তাহলে কোন আলোতে শালক সংশ্লেষণ বেশি হয়? অপশনে একটা যদি থাকে তাহলে অ্যান্সার হচ্ছে লাল আলো। পিগমেন্ট সিস্টেম 1-এ কোন ক্লোরোফিল থাকে? আচ্ছা, পিগমেন্ট সিস্টেম 1 P700, ঠিক আছে? পিগমেন্ট সিস্টেম 1। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আসলে এখানে ক্লোরোফিল বলছে, এখানে আসলে রঞ্জক পদার্থ বলে নাই। তাহলে পিগমেন্ট সিস্টেম 1 আসলে এটা ফটো সিস্টেম 1, ঠিক আছে? যাই হোক, P700 থাকে আর আরেকটাই হচ্ছে তোমার P680 থাকে। কিন্তু এর মধ্যে ফটো সিস্টেম 1-এ যে ক্লোরোফিল অণু থাকে, সেই ক্লোরোফিল অণু হচ্ছে 683 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি শোষণ করে। সো এটা একটু কনফিউজিং আসলে অপশনটা, ঠিক আছে? এটা আসলে কি যে বলছে, পানির ফটোলাইসিসে কোনটি সাহায্য করে? পানির ফটোলাইসিসে হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ আয়ন হচ্ছে তোমার হেল্প করে। ম্যাঙ্গানিজ আর হচ্ছে তোমার ক্লোরাইড, এগুলো হচ্ছে পানির ফটোলাইসিসে হচ্ছে তোমার হেল্প করে, ঠিক আছে? ওকে, তাহলে পানির ফটোলাইসিসের জন্য হচ্ছে তোমার কোনটি প্রয়োজন? তাহলে ম্যাঙ্গানিজ আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন, এই দুইটা হচ্ছে পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন, ঠিক আছে? বায়োলজিক্যাল কয়েন কাকে বলে? এটিপি কে হচ্ছে তোমার বায়োলজিক্যাল কয়েন বা জৈব শক্তি মুদ্রা হচ্ছে বলা হয়। নিচের কোনটি জৈব মুদ্রা? ঠিক আছে, নিচের কোনটিতে হচ্ছে তোমার জৈব মুদ্রা উৎপাদিত? আচ্ছা, জৈব মুদ্রা হচ্ছে এটিপি। এটিপি কোথায় উৎপন্ন হয় বলো? মাইটোকন্ড্রিয়াতে, তাই না? আমরা জানি শ্বসন প্রক্রিয়াতে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে? এগুলো আমরা জানি। ওকে, নিচের কোনটিকে বায়োলজিক্যাল কয়েন বলে? ভাই, এগুলো হচ্ছে এটিপি, এগুলো আমরা জানি। হ্যাঁ, নিচের কোনটি জৈব মুদ্রা? এটিপি, এগুলো তোমরা জানো। হ্যাঁ, ওকে। পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটা অপরিহার্য? ভাই, ক্লোরোফিলের জন্য ম্যাগনেসিয়াম অপরিহার্য, ম্যাগনেসিয়াম অপরিহার্য, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটা? আলোক পর্যায়ে দুইটা জিনিস উৎপন্ন হয়, NADPH+H+ আর হচ্ছে এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে NADPH+H+ এবং এটিপি, ঠিক আছে? NADPH2 বললেও হবে, তাহলে এটা উৎপন্ন হয়। শালক সংশ্লেষণের আলোক পর্যায় সংগঠিত হয় কোনটিতে? আলোক পর্যায় হচ্ছে তোমার থাইলাকয়েডের হচ্ছে তোমার মেমব্রেনে সংগঠিত হয়। থাইলাকয়েডের মেমব্রেনে ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 থাকে, সেখানে হচ্ছে তোমার আলোক পর্যায়ের হচ্ছে তোমার চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন হচ্ছে তোমার সংগঠিত হয়। আচ্ছা, 3PGA কোন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে তোমার উৎপন্ন হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, তো বুঝতেই পারতেছো হচ্ছে তোমার কেলভিন চক্রের প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে কেলভিন চক্রে হচ্ছে তোমার উৎপন্ন হয়, ঠিক আছে? যদিও আসলে সত্যি কথা হচ্ছে এটা হ্যাচো-স্ল্যাক চক্রের মধ্যেও কিন্তু C3 চক্র হয়, সেখানেও কিন্তু উৎপন্ন হয়, হিসাবে অমনে চিন্তা করলে কিন্তু এখানেও হয় আসলে। যাই হোক, কেলভিন চক্রটা বেশি রাইট এখানে। কোনটি C3 চক্রের জন্য হচ্ছে সঠিক? আচ্ছা, C3-র বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই। এখানে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট বা RUBP। এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হচ্ছে রুবিস্কো এনজাইম। তারপরে এখানে কাহিনীটা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে C3 চক্র যে সমস্ত উদ্ভিদে হয়, সেই সমস্ত উদ্ভিদ সাধারণত শীতপ্রধান অঞ্চলের উদ্ভিদ, তাহলে এখানে তাপমাত্রা কম থাকবে, ঠিক আছে? তারপরে এখানে কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে তোমার বিজারণ ক্ষমতা হচ্ছে মধ্যম মানের, ঠিক আছে?
তারপর এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমপক্ষে 50 ppm হইতে হয়, একটু বেশি লাগে, ঠিক আছে। আর ক্লোরোপ্লাস্টের হচ্ছে তোমার স্ট্রোমাতে হচ্ছে হয়। C3 উদ্ভিদের জন্য তাহলে সঠিক কোনটা? ক্লোরোপ্লাস্টের হচ্ছে স্ট্রোমাতে। তাহলে বৈশিষ্ট্যগুলো কি বুঝছো? তাহলে C3 উদ্ভিদ অপেক্ষাকৃত শীত প্রধান অঞ্চলের উদ্ভিদ, তাহলে এখানে তাপমাত্রা কম থাকবে, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বা ঠিক আছে 35 ডিগ্রির মধ্যে থাকবে, ঠিক আছে, আর বেশি উঠবে না। তারপরে হচ্ছে এখানে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে এখানে হচ্ছে তোমার আলটিমেটলি কি হবে? এখানে কার্বন ডাইঅক্সাইড একটু বেশি লাগবে, তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমপক্ষে 50 ppm হইতে হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারণ ক্ষমতা হচ্ছে মধ্যম মানের। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, C3 উদ্ভিদে হচ্ছে তোমার ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বলে দিলাম। তাহলে কেলভিন চক্র কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের হচ্ছে তোমার কোথায় বলো? ক্লোরোপ্লাস্টের হচ্ছে তোমার মাতৃকা বা স্ট্রোমাতে হচ্ছে তোমার সংঘটিত হয়, ঠিক আছে। ওকে, তাহলে জাইলুলোজ থেকে রাইবুলোজ 5-ফসফেট এ রূপান্তরিত হতে এই অংশে কোন এনজাইম ক্রিয়া করে? আচ্ছা, জাইলুলোজ 5-ফসফেট আর রাইবুলোজ 5-ফসফেট এটা একটা আরেকটার হচ্ছে তোমার ইপিমার, এটা হচ্ছে একটা আরেকটার ইপিমার। তো এখানে কোন এনজাইম হেল্প করবে? তাহলে এপিমারেজ বা ইপিমারেজ এনজাইম হেল্প করবে, ঠিক আছে। অত্যধিক আলো উচ্চ তাপমাত্রায় হচ্ছে ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা C3 উদ্ভিদে হয় এবং এটা কখন হবে? অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায় হচ্ছে তোমার এই জিনিসটা হবে। এবং আরেকটা জিনিস সাথে মনে রাখবে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে পারঅক্সিজমে হয়। এটা এমনি মনে রাখবা মাইপিসি, মাইতে মাইটোকন্ড্রিয়া, পিতে পারঅক্সিজম, সিতে ক্লোরোপ্লাস্ট, এই তিনটা অঙ্গাণুতে হচ্ছে ফটো রেসপিরেশন হয় C3 উদ্ভিদে অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায়। C4 উদ্ভিদের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হচ্ছে, C4 উদ্ভিদের ক্ষেত্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হচ্ছে পেপ, পিইপি, পেপ অর্থাৎ ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ, আচ্ছা বুঝতেই পারতেছো, পেপ ফসফোইনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, সে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী উপাদান অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। তাহলে এখানে প্রথম স্থায়ী উপাদান হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন, এই জন্য C4 চক্র, ঠিক আছে। পরবর্তীতে C4 উদ্ভিদ, আচ্ছা C4 উদ্ভিদের মধ্যে ভাই স্বর কাজকর, এমনি মনে রাখবা, ভাই স্বর কাজকর, ঠিক আছে। ভাতে ভুট্টা, ইতে ইক্ষু, শর্তে সরগাম, কাচতে হচ্ছে ক্র্যাব ঘাস, তারপরে হচ্ছে মিল্লাত কাকা, মিল্লাত, কাউন, চীনা, ঠিক আছে, আর গিনি ঘাস, এগুলো হচ্ছে C4 উদ্ভিদের এক্সাম্পল, আসবেই পরীক্ষায়। তাহলে ভাই স্বর, ইতে হচ্ছে ইক্ষু, ইক্ষুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাক্কারাম অফিসিনারাম, ঠিক আছে। এটা হচ্ছে ইক্ষুর বৈজ্ঞানিক নাম। তো এটা হচ্ছে C4 উদ্ভিদ। হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ কোনটা? বলো, হ্যাচ ও স্ল্যাক চক্র। তাহলে প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। ভুট্টা উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক যৌগ কয় ধরনের? আচ্ছা, ভুট্টা ভাই স্বর, ভতে ভুট্টা, তাহলে এটা C4 উদ্ভিদ। C4 উদ্ভিদে তোমরা তো জানো হ্যাচ ও স্ল্যাক চক্র হয়, হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে কিন্তু আলাদা করে আবার কেলভিন চক্র হয়, দেখবা ছবিটা দেখলে বুঝবা। তাইলে হ্যাচ ও স্ল্যাক চক্রে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর ওই যে এর মধ্যে আবার C3 চক্র হয়, সেখানে রাইবুলোজ 1,5-বিসফসফেট গ্রহণ করে। তাহলে সব মিলা C4 উদ্ভিদে হ্যাচ ও স্ল্যাক চক্রে দুইটাই হয়, একটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার ওইদিকে C3 চক্র হয় ওর মধ্যে, ওখানে হচ্ছে রাইবুলোজ 1,5-বিসফসফেট গ্রহণ করে। তাহলে দুইটা জিনিস তোমার কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে, বুঝছো? তাহলে এটা মনে রাখবা, C4 চক্রের মধ্যে কিন্তু C3 চক্র হয়, এই জন্য এখানে দুইটা জিনিস হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে। নিচের কোন উদ্ভিদে ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়? C4 উদ্ভিদে। তো C4 উদ্ভিদের এক্সাম্পল কি? বারবার বলতেছি, ভাই স্বর কাজকর, ভুট্টা ইক্ষু, কাস্তে হচ্ছে ক্র্যাব ঘাস, শর্তে হচ্ছে সরগাম, আর হচ্ছে মিল্লাত কাকার, গিন্নি চীনা। তাহলে মিল্লাতে মিল্লাত, কাকাতে কাউন, গিন্নিতে গিনি ঘাস, চীনাতে চীনা বাদাম, মানে চীনা, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার ভাই C4 উদ্ভিদের এক্সাম্পল, আসবে কিন্তু পরীক্ষায়। নিচের কোনটি C4 উদ্ভিদ? তাহলে বুঝতেই পারতেছো, ভুট্টা ইক্ষু, ঠিক আছে। ওকে, ক্রাঞ্চ অ্যানাটমি কোথায় পাওয়া যায়? C4 উদ্ভিদে হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি পাওয়া যায়। ক্রাঞ্চ অ্যানাটমি কি? ভাস্কুলার বান্ডেলের চারপাশে হচ্ছে বান্ডল শীত কোষ থাকবে, সেই বান্ডল শীত কোষের চারপাশে হচ্ছে অরীয়ভাবে হচ্ছে মেসোফিল কোষ থাকবে। তাহলে এইটাকে দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো একটা ডিজাইন মনে হয়, এটার নাম দিচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি, ঠিক আছে। তাহলে পারবা। নিচের কোনটি হচ্ছে তোমার C4 উদ্ভিদ? তাহলে C4 উদ্ভিদ, তাহলে বুঝতেই পারতেছো, আবার আসতেছে। তাহলে C4 উদ্ভিদের এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোন উদ্ভিদে বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট থাকে? C4 উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, মেসোফিল ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে এটাও এক্সাম্পল হচ্ছে C4 উদ্ভিদ, ঠিক আছে।
আর C3 উদ্ভিদে শুধু এক ধরনের ক্লোরোপ্লাস্টই থাকে, এটা মনে রাখবা। তাহলে কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে? মাত্রই বলছি C4 উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, বান্ডলশীত ক্লোরোপ্লাস্ট, মেসোফিল ক্লোরোপ্লাস্ট। আর C3 উদ্ভিদে শুধু এক ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, তাহলে C4 উদ্ভিদের এক্সাম্পল। নিচের কোনটি? তাহলে দেখো নিচের কোন উদ্ভিদটি উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ করতে পারে? C4 এর বৈশিষ্ট্যগুলো এবার বলি। C4 এর ক্র্যাঞ্জ অ্যানাটমি থাকবে, উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারবে। C4 উদ্ভিদের মধ্যে হ্যাচো স্ল্যাক চক্রের মধ্যে আবার আলাদা করে C3 হবে। তারপরে এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারণের ক্ষমতা হচ্ছে উচ্চ মানের। এখানে কার্বন ডাইঅক্সাইড বাতাসের ঘনত্ব কম থাকলেও C4 হবে, অর্থাৎ 0.10 থেকে 10 ppm পর্যন্ত ঘনমাত্রা থাকলেও তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ হবে। তাহলে C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খেয়ে নিতে সক্ষম, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তারা খাপ খাইয়ে নিতে পারে। ঠিক আছে, উদ্ভিদে কয় প্রকার C4 গতিপথ? ঠিক আছে, এটা 3 বা 4, আমি একটু কনফিউজড হয়ে গেছি। ঠিক আছে, এখানে 3টা বা 4টা আছে, একটু দেখে নিও এটা। ওকে, 3 বা 4, ওই যে ম্যালিক এনজাইম প্রকার, তারপর হচ্ছে ই প্রকার, এটা একটু মুখস্থ আর কি। ঠিক আছে, একটু দেখে নিও, 3 বা 4 আর কি। আচ্ছা, তাহলে এবার আসো হ্যাচো স্ল্যাক চক্রের ক্ষেত্রে নিম্নের কোনটি হচ্ছে তোমার সঠিক? তাহলে হ্যাচো স্ল্যাক চক্র, তাহলে বলো তো হ্যাচো স্ল্যাক চক্রের মধ্যে প্রথমে কি হবে? হ্যাচ ও স্ল্যাক চক্র মানে C4 চক্র। তাহলে C4 চক্রে আদর্শ তাপমাত্রা 20 থেকে 25 হবে না, এটা উচ্চ তাপমাত্রা, তাহলে 30 থেকে 45 হইলে ঠিক থাকতো। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা রাইবোলোজ 1,5 বিস ফসফেট না, এখানে হচ্ছে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। শুধুমাত্র মেসোফিল কোষে হয়, একটাও হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে একবীজপত্র উদ্ভিদে হচ্ছে সংগঠিত হয় হ্যাচো স্ল্যাক চক্র, তুমি দেখো। আচ্ছা, যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে। আচ্ছা, যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্বের উষ্ণায়ন কমবে, উষ্ণায়ন। আচ্ছা বলো, বিশ্বের যে উষ্ণায়ন হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কারণে। তাহলে কোন অঙ্গাণু বেড়ে গেলে কার্বন ডাইঅক্সাইড কমবে বলো? তাহলে বিশ্ব উষ্ণায়ন তখনই কমবে যখন কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। বলো কোন অঙ্গাণু বাড়লে কার্বন ডাইঅক্সাইড কমবে? অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা একটা ভালো কোশ্চেন। কেন? কারণ ক্লোরোপ্লাস্টে হচ্ছে সালোক সংশ্লেষণ হয়। সো ক্লোরোপ্লাস্টের পরিমাণ বাড়লে বেশি বেশি সালোক সংশ্লেষণ হয়ে কার্বন ডাইঅক্সাইডগুলা শর্করা জাতীয় খাদ্য হয়ে যাবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, গ্লোবাল ওয়ার্মিং কমে যাবে। ওকে, সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? তাহলে সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, পাতায় ক্লোরোফিলের পরিমাণ যদি বেশি থাকে সালোক সংশ্লেষণ হচ্ছে বেশি হবে, বুঝতেই পারতেছো। নিচের কোনটিকে হিল বিক্রিয়া বলা হয়? আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে তোমার পানি। এটা প্রমাণ করার জন্য তোমার 3টা বিক্রিয়া আছে, হিল, নীল, রুবেনো, কামেন। আমি এমনি মনে রাখতাম, রবিন হিল, ভ্যান নীল আর রুবেনো কামেনের পরীক্ষা, এটা এমনি মনে রাখবা, হিল, নীল, রুবেনো, কামেন। তাহলে এই 3টা পরীক্ষার মাধ্যমে পানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনটা যে আসলে পানি থেকে আসে এটা প্রমাণ করা যায়। তার মানে হিল বিক্রিয়ার মাধ্যমে পানি থেকে যে অক্সিজেন আসে সালোক সংশ্লেষণ এটা প্রমাণ করা হয়। ঠিক আছে, তাহলে হিল, নীল, রুবেনো, কামেন 3টা পরীক্ষা আছে এখানে। ট্রাইকার্বক্সিলিক চক্র এটা কিসের সাথে জড়িত? এটা আসলে ক্রেবস চক্রের সাথে হচ্ছে জড়িত। এটা আসলে ক্রেবস চক্রের সাথে হচ্ছে তোমার জড়িত। ওকে, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ। আচ্ছা, ক্রেবস চক্রে হচ্ছে তোমার 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে তোমার অ্যাসিটাইল কোয়ে এসে যুক্ত হয়। অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন মিলে সাইট্রিক অ্যাসিডে হচ্ছে পরিণত হয়, সাইট্রিক অ্যাসিড। তাহলে প্রথম উৎপাদিত পদার্থ ক্রেবস চক্রে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে নিচের কোনটিকে আবাসিক অণু বলা হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হচ্ছে এটা স্থায়ীভাবে বসবাস করে, এই জন্য এটাকে আবাসিক অণু বলে। এটা 4 কার্বন, এর সাথে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়ে এসে মিলিত হয়ে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, ক্রেবস চক্রের প্রথম উৎপাদন। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক পদার্থকে বলে। তাহলে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মধ্যে সংযোগ করে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অপশনে নাই, তাহলে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে তোমার হবে আর কি। ঠিক আছে, ওকে। নিচের কোনটি সাইটোপ্লাজমে সংগঠিত হয়? সাইটোপ্লাজমে বললে অবশ্যই গ্লাইকোলাইসিস হবে, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সংগঠিত হয়। সবাত শ্বসনের হচ্ছে তোমার প্রথম পর্যায় কোনটা? সবাত অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস। সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটা? অভিন্ন মানে একই ধাপ কোনটা? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এই সবাত এবং অবাত উভয় শ্বসনেই হচ্ছে দেখা যায়। তারপরে চলে আসো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 1 অণু গ্লুকোজ থেকে কত অণু হচ্ছে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? দেখো, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন, তাহলে 6 কার্বন থেকে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড কয়টা হবে? 2টা হবে। পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাহলে এরকম 6 কার্বন ভেঙলে 3 কার্বন বিশিষ্ট 2টা পাইরুভিক অ্যাসিড পাওয়া যাবে, বুঝতেই পারতেছো। ঠিক আছে,
গ্লাইকোলাইসিস কোষের কোথায় হয়? সাইটোপ্লাজমে হচ্ছে হয়, ঠিক আছে? গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে হয়। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন করতে কতটি হচ্ছে তোমার এনজাইম কাজ করে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে হচ্ছে টোটাল 10টা এনজাইম কাজ করে, ঠিক আছে? আর 10টা এনজাইম কাজ করে, ঠিক আছে? তুমি বইয়ে দেখো একদম 10টা এনজাইমের নাম। ওকে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। গ্লাইকোলাইসিসের প্রধান এনজাইম পরীক্ষা আসতে পারে ফসফোফ্রুক্টোকাইনেজ, নামটা ভাই একটু মনে রাখো, ঠিক আছে? আর ক্রেবস চক্রের প্রধান এনজাইম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। এই দুইটা নাম তুমি মনে রাখো। একটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, গ্লাইকোলাইসিসের প্রধান এনজাইম, আর ক্রেবস চক্রের প্রধান এনজাইম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। আচ্ছা, নিচের কোনটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাথে হচ্ছে জড়িত? তাহলে গ্লাইকোলাইসিসের সাথে হচ্ছে জড়িত, বলো কোনটা এনজাইমগুলোর মধ্যে? বুঝতেই পারতেছো, এখানে ইনোলেজ একটা এনজাইম আছে, দেখবে এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের সাথে হচ্ছে জড়িত, পাবা। ওকে, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এই বিক্রিয়াকে প্রভাবিত করে কোনটা? দেখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা আরেকটার আইসোমার, তাহলে এখানে কোন এনজাইম কাজ করবে? আইসোমারেজ, বুঝলেই হবে। দেখছো, পাইরুভিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। পাইরুভিক অ্যাসিড হচ্ছে এই যে এটা CH3COCOH, 3 কার্বন বিশিষ্ট। ওকে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এখানে কোন এনজাইম কাজ করবে? আচ্ছা দেখো, গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, তাহলে এর সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করতে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে কাইনেস। তো অ্যান্সার হচ্ছে কাইনেস। ওকে, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, তাহলে দেখো প্রথমের জিনিসটা হচ্ছে এখানে একটা ফসফেট ছিল যেটা 6 নম্বর কার্বনে ছিল, পরবর্তীতে এখান থেকে হচ্ছে 2টা ফসফেট আসছে, বিস মানে আসলে 2টা ফসফেট আসছে, যেটা একটা 1 নম্বর কার্বনে আর একটা 6 নম্বর কার্বনে। তাহলে আগে একটা ফসফেট ছিল 6 নম্বর কার্বনে, পরে 2টা ফসফেট আসছে, একটা 1-এ একটা 6-এ। তাহলে এই যে এখানে একটা এক্সট্রা ফসফেট আসলো, এক্সট্রা যে আরেকটা ফসফেট আসলো, তাহলে কোনো কিছুর সাথে ফসফেটকে যুক্ত করতে একটাই এনজাইম, কাইনেস, তাহলে এটার নাম হবে ফসফোফ্রুক্টোকাইনেস। দেখছো, এটা মনে রাখতে পারলে 2টা এমসিকিউ তুমি এমনি দাগায় ফেলতে পারবা, বেসিক এগুলা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ব্যয়িত শক্তি কত অণু এটিপি? আচ্ছা, গ্লাইকোলাইসিসে হচ্ছে 4টা এটিপি উৎপন্ন হয় আর 2টা এটিপি খরচ হয়ে যায়। তো বলছে কতটুকু এটিপি খরচ হয়? 2টা খরচ হয় আর 4টা উৎপন্ন হয়, তাহলে কাটাকাটি করে নিট 2টা এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ হতে নিট কতটি এটিপি উৎপন্ন হয়? বুঝতেই পারতেছো, 4টা এটিপি উৎপন্ন হয়, 2টা খরচ হয়ে যায়, তাহলে কাটাকাটি করে হচ্ছে নিট 2টা এটিপি উৎপন্ন হয় আর 2টা NADH+H+ তৈরি হয়, ঠিক আছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপি পাওয়া যায় কয়টা? তাহলে 2টা। 4টা উৎপন্ন হয়, 2টা খরচ হয়ে যায়, তাহলে কাটাকাটি করে নিট 2টা এটিপি পাওয়া যায়। গ্লাইকোলাইসিসে কত NADP খরচ হয়? 2টা এটিপি খরচ হয়, ঠিক আছে? ওকে, গ্লাইকোলাইসিসে সরাসরি কত অণু এটিপি তৈরি হয়? আচ্ছা, তৈরি হয় বলছে, তাহলে কাটাকাটি বাদ দিয়ে কয়টা তৈরি হয়? 4টা এটিপি তৈরি হয়, ঠিক আছে? তৈরি হয় বলছে। দেখছো, কোশ্চেনগুলো একটু এরকম। সবাত অবাত শ্বসনের অভিন্ন ধাপটিতে মোট কত অণু হচ্ছে তোমার এটিপি উৎপন্ন হয়? তাহলে এখানে গ্লাইকোলাইসিসে তোমার 4টা এটিপি উৎপন্ন হয়, 2টা খরচ হয়ে যায়, কাটাকাটি করে 2টা নিট 2টা এটিপি উৎপন্ন হয়, বাট অপশনে 2টা নাই, তাইলে এখানে আসলে টোটাল হিসাবটা চাইছে। তাহলে নিট 2টা এটিপি উৎপন্ন হয়, আবার তোমার ওই যে 2টা NADH+H+ উৎপন্ন হয়, যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টে যে প্রত্যেকটা NADH+H+ থেকে 3টা করে এটিপি পাওয়া যায়। তাহলে 2টা NADH+H+ থেকে 3 দুগুণে 6, 6টা এটিপি আর নিট 2টা এটিপি, তাহলে সব মিলে 8টা এটিপি পাওয়া যায়। যেহেতু অপশনে 2 নাই, তাহলে তো কিছু করার নাই, বুঝছো? কোষের কোন অঙ্গাণুতে হচ্ছে ক্রেবস চক্র সম্পন্ন হয়? ক্রেবস চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়, এটা একদম ইজি। ক্রেবস চক্রের গ্রাহক কোনটি? ক্রেবস চক্রে হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড গ্রাহক হিসেবে কাজ করে, সে অ্যাসিটাইল কোয়েকে হচ্ছে গ্রহণ করে সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। সাইট্রিক অ্যাসিডে হচ্ছে তোমার 3টা কার্বক্সিলিক মূলক থাকে, এই জন্য ক্রেবস চক্রের আরেকটা নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক চক্র। ট্রাই মানে 3, ঠিক আছে? তাহলে 3টা কার্বক্সিল মূলক থাকে। ক্রেবস চক্রে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে মোট কত অণু এটিপি তৈরি হয়? আচ্ছা, এটা একটা কনফিউজিং চমৎকার কোশ্চেন। ক্রেবস চক্রে কিন্তু আমরা জানি যে 2টা অ্যাসিটাইল কোয়ে আসলে 2টা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সব মিলে 24টা এটিপি উৎপন্ন করে, কিন্তু এখানে বলছে একটা অ্যাসিটাইল কোয়ে, তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে 24টা হচ্ছে এটিপি উৎপন্ন হয়। তাহলে এখানে একটা অ্যাসিটাইল কোয়ে, তাহলে এখানে টোটাল 12টা এটিপি উৎপন্ন হবে, অর্ধেক হবে, বুঝছো? 2টা মিলে কিন্তু 24টা, তাহলে একটা মিলে কিন্তু মাত্র 12টা, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা চালাকির কোশ্চেন। ক্রেবস চক্রের মাধ্যমে এক অণু অ্যাসিটাইল কোয়ে হতে, তাহলে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা হয়, কিন্তু আলটিমেটলি 2টা একসাথে কাজ করে, এই জন্য 24টা ধরি আমরা, ঠিক আছে? তাহলে ক্রেবস চক্রে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় হচ্ছে কোন এনজাইম ব্যবহৃত হয়? তাহলে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে যখন সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, তাহলে এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড
সিনথেসিস, তৈরি করাকে বলে সিনথেসিস। তাহলে এখানে কোন এনজাইম হেল্প করবে? সাইট্রেট সিনথেস এনজাইম হেল্প করবে। সিনথেসিস করতেছে, তাহলে সাইট্রেট সিনথেস, নাম শুনে বুঝতেছো। শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে এডিপি হতে এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলে? আচ্ছা, এডিপি থেকে এটিপি তৈরি হয় হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়ায়। এখন এটা শ্বসনের সময় হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের শক্তিকে কাজে লাগিয়ে হয় দেখে এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে শ্বসনের সময় হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, আর সালোক সংশ্লেষণের সময় সূর্যের আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন হয়, এটাকে বলে ফটোফসফোরাইলেশন। ফটো মানে আলো, ওইটা সালোক সংশ্লেষণে হয়, আর শ্বসনের সময় অক্সিডেটিভ ফসফোরাইলেশনে এটিপি থেকে এটিপি উৎপন্ন হয়। বুঝছো? কোন ধাপে NADPH2 আসলে জারিত হয়? জারিত হয় মানে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়, একটু ভালো মতো পড়লে দেখবা ইলেকট্রন প্রবাহ তন্ত্রে। ইলেকট্রন প্রবাহ তন্ত্র হচ্ছে এটা আসলে NADH2 হবে, ঠিক আছে, ডিপিটা হবে না, বুঝছো? এটা তো শ্বসনে NADH+H+ বা NADH2, এটা আসলে NADP, পিটা হবে না, প্রশ্নটা ভুল আর কি, NADH2 হবে। তাহলে শ্বসনের ক্ষেত্রে তাহলে ইলেকট্রন প্রবাহ তন্ত্র হচ্ছে এখান থেকে ইলেকট্রন চলে যায়, দেখবা। তারপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বারবার বলছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশনে হচ্ছে তোমার কি হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশনে হচ্ছে তোমার মূলত NADH2 হচ্ছে তোমার জারিত হয়ে একটা NADH2 থেকে 3টা ATP উৎপন্ন হয়, আবার FADH2 জারিত হয়ে হচ্ছে একটা FADH2 থেকে 2টা ATP উৎপন্ন হয়, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি হচ্ছে কোনটা হবে? লাস্টেরটাই হবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। দিন শেষে হচ্ছে ATP থেকে ATP উৎপন্ন হয়, ঠিক আছে, ATP থেকে দিন শেষে হচ্ছে ATP উৎপন্ন হয়, বুঝছো? ফসফোরাইলেশন মানে এটিপি উৎপন্ন হয়, অক্সিডেটিভ মানে এটা শ্বসনের সময় ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে যে শক্তি পাওয়া যায় সেখান থেকে উৎপন্ন হয়, আর আলোর উপস্থিতিতে হইলে এটারে বলে ফটোফসফোরাইলেশন, যেটা সালোক সংশ্লেষণে হয়। ফটো মানে আলো, ঠিক আছে। শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত? একদম লাস্ট ধাপে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্টে যে অক্সিজেন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে আর সাথে H+ এর সাহায্যে সে পানিতে পরিণত হয়। তাহলে ক্রেবস চক্রে 3 NADH+H+, তারপরে একটা FADH2 প্লাস একটা GTP মিলে কয়টা ATP? একদম সিম্পল, প্রত্যেকটা NADH+H+ থেকে 3টা ATP উৎপন্ন হয়। তাহলে 3টা NADH+H+ থেকে 3 3 9, 9টা ATP। প্রত্যেকটা FADH2 থেকে 2টা ATP আসে, তাহলে এখানে 2টা আর এখানে 9টা, তাহলে 11টা, আর একটা GTP থেকে একটা ATP আসে, তাহলে 12টা। তাহলে 12টা ATP উৎপন্ন হয় একটা সিঙ্গেলের জন্য, আর সব মিলে 24টা। তাহলে সবাত শ্বসনে উৎপাদিত মোট ATP অণুর পরিমাণ হচ্ছে নিচের কোনটি? অপশনে 36 অথবা 38, যে কোনো একটা থাকবে, সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 6টা NADH2 প্লাস 2টা FADH2 প্লাস 2টা GTP, কয়টা ATP উৎপন্ন হয়? একদম সিম্পল, প্রত্যেকটা NADH2 থেকে হচ্ছে তোমার 3টা করে ATP আসে, তাহলে 6টা থেকে কয়টা আসবে? 6 3 18, 18টা। প্রত্যেকটা FADH2 থেকে 2টা করে ATP আসে, তাহলে 2টা থেকে কয়টা আসবে? 2 2 4, তাহলে 18 আর 4 22, আর প্রত্যেকটা GTP থেকে একটা করে ATP আসে, তাহলে 2টা GTP থেকে 2টা ATP আসবে, তাহলে 22 আর 2 24। এটা হচ্ছে ক্রেবস চক্রের হিসাব আসলে। গ্লাইকোলাইসিসের সময় NADH+H+ থেকে কয়টা ATP পাওয়া যায়? আচ্ছা, গ্লাইকোলাইসিসে এটা বলা আছে আলাদা করে হাসান স্যারের লেটেস্ট বইয়ে, যে গ্লাইকোলাইসিসের সময় যে NADH+H+ থাকে, আমরা জানি যে নর্মালি একটা NADH+H+ থেকে 3টা ATP উৎপন্ন হয় পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে, বাট গ্লাইকোলাইসিসের NADH+H+ থেকে 2টা করে ATP উৎপন্ন হয়, ঠিক আছে, ওকে। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কয়টি উৎপন্ন করে? কয়টি ATP উৎপন্ন করে? আচ্ছা, এটা আসলে 36 38 দূরে থাকলে আসলে কাহিনী আছে, আগের বইয়ে এটা 38 ছিল, নতুন বইয়ে 36, নতুন বই অনুযায়ী 36, তবে এটা 21 সালের কোশ্চেন, তখন অ্যান্সারটা আসলে 38 ছিল, ঠিক আছে, ওকে। অবাত শ্বসনে গ্লাইকোলাইসিসে 3 অণু হচ্ছে তোমার গ্লুকোজ জারিত হয়ে কত অণু ATP উৎপন্ন করে? আর অবাত শ্বসন বলছে, তাহলে অবাত শ্বসনে অবাত শ্বসনে বলছে। আচ্ছা, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে এক অণু গ্লুকোজ থেকে হচ্ছে 2 অণু ATP উৎপন্ন হয়, মানে নিট 2টা ATP উৎপন্ন হয়, তাহলে 3 অণু গ্লুকোজ থেকে হচ্ছে 3 2 6। ও সেটা একটা কনফিউজিং কেন জানো? নিট বলে নাই, নিট বলে নাই, তো এমনি উৎপন্ন হয় কিন্তু 4টা, তাহলে 4 3 12 কিন্তু অ্যান্সার। আচ্ছা, আমি আসলে বুঝছো তো প্রশ্নগুলো একটু, আমার মনে হয় যে এই ধরনের কোশ্চেনগুলো আর একটু স্পেসিফিক করা উচিত। নিট যেহেতু বলে নাই, তাহলে অ্যান্সার হবে 12টা, বুঝছো? যদি বলতো নিট কয়টা ATP উৎপন্ন হয়, তাহলে আমরা জানি যে গ্লাইকোলাইসিসে হচ্ছে 2টা ATP উৎপন্ন হয়, তাহলে 3 অণু গ্লুকোজ থেকে 3 2 6, একটা গ্লুকোজ থেকে 2টা ATP উৎপন্ন হয় নিট, তাহলে 3 অণু গ্লুকোজ থেকে 3 2 6টা ATP উৎপন্ন হয়। কিন্তু এখানে তো নিট বলে নাই, বলছে কয়টা ATP উৎপন্ন হয়, তাহলে হিসাবে কিন্তু 4টা ATP উৎপন্ন হয় এক অণু গ্লুকোজ থেকে, তাহলে 3 অণু গ্লুকোজ থেকে 4 3 12, এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে।
অবাধ শ্বসনের গ্লাইকোলাইসিসে 2 অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু এটিপি উৎপন্ন হয়? বুঝতেই পারতেছো, মানে গ্লাইকোলাইসিস বলছে আসলে 4টা তো উৎপন্ন হয়, বুঝতেই পারতেছো গ্লাইকোলাইসিসে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে অবাধ শ্বসনে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? আচ্ছা, গ্লুকোজ ভেঙে হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, অথবা সরাসরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। নিট শব্দটা থাকলে ভালো হতো। অবাধ শ্বসনে 1 অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি তৈরি হয়? আচ্ছা, 2টা এটিপি তৈরি হয়। নিট বললে আসলে মানে এটা নিট বললে বেটার হইতো, বুঝছো, নিট ধরে আসলে হিসাব করো, ঠিক আছে, এটা নিট ধরে হিসাব করাটাই আসলে বুদ্ধিমানের কাজ হবে। যদি অবাধ শ্বসন বলে, আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ ঠিকই আছে, অবাধ শ্বসন। শুনো, এখানে একটা প্যাচ আছে, প্যাচটা আমি তোমাকে একটু বলি। অবাধ শ্বসনে যদি শুধু বলে, অবাধ শ্বসনে বললে সবকিছু মিলায় কিন্তু আসলে 1 অণু গ্লুকোজ থেকে আসলে 2টা এটিপি পাওয়া যায় অবাধ শ্বসন বললে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে গ্লাইকোলাইসিস বলে দিয়েছে আলাদা করে। শুধু গ্লাইকোলাইসিস বললে কিন্তু তখন আবার ওই যে নিটের একটা হিসাব চলে আসে। কিন্তু অবাধ শ্বসন বললে সব মিলায় কিন্তু কাটাকাটি করেই দিন শেষে 2টাই থাকে। কেউ তোমারে বলবে না অবাধ শ্বসনে কয়টা এটিপি উৎপন্ন হয়, এটার অ্যান্সার অলওয়েজ 2, এটার অ্যান্সার অলওয়েজ 2। তখন আর কেউ বলবে না 4টা হয় 2টা খরচ হয়, যেটা কেউ বলবে না, বুঝছো। এই জন্য অবাধ শ্বসনে কয়টা এটিপি উৎপন্ন হয় বললো অলওয়েজ অ্যান্সার হচ্ছে 2। কিন্তু যখন তোমাকে গ্লাইকোলাইসিস শব্দটা বলে দিবে, এই গ্লাইকোলাইসিস বলে দেওয়া মানেই হচ্ছে এখন একটা ভেজাল লাগাই দিছে। গ্লাইকোলাইসিসে 4টা হয়, আর মধ্যে আবার 2টা খরচ হয়ে যায়। তখন আসলে নিট না বলে দিলে কিন্তু জিনিসটা একটু বিপদ। এই জন্য আমি বলতেছি, এই জন্য আমি এইভাবে একটু এরকম করে দাগাইছি। কিন্তু এই কোশ্চেনটা দেখো, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোশ্চেনে দেখো কোনো সন্দেহের অবকাশ নেই, এটা ডিরেক্ট অবাধ শ্বসন বলছে। তো পুরো অবাধ শ্বসনটা যখন সম্পন্ন হয় তখন 2টা এটিপি পাওয়া যায়, এই জন্য অবাধ শ্বসন বলে 2টা এটিপি, এখানে কোনো কনফিউশনের সুযোগ নাই। হ্যাঁ, কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কোন প্রক্রিয়াতে? কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড হয়, এগুলো সব অবাধ শ্বসনে, অবাধ শ্বসনে হচ্ছে হয়, ঠিক আছে। আদি কোষের সাইটোপ্লাজমে হচ্ছে কি কি ঘটে বলো? আদি কোষের সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস হয়, ফার্মেন্টেশন হয়, এগুলো হচ্ছে আদি কোষের সাইটোপ্লাজমে হচ্ছে ঘটে, ঠিক আছে। একটু দেখবা ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোন উক্তিটি হচ্ছে সঠিক। ফার্মেন্টেশনের মধ্যে হচ্ছে এটি এক প্রকারের হচ্ছে অবাধ শ্বসন, এটাই সঠিক, এবং এটা সাধারণত কোষের বাইরে হয়। কোষের বাইরে তোমার জাইমেজ এনজাইমের প্রভাবে এটা হয়। ফার্মেন্টেশন প্রক্রিয়া নিম্নের কোন এনজাইমটি সবচেয়ে বেশি ক্রিয়াশীল? জাইমেজ এনজাইম। ফার্মেন্টেশন, জাইমেজ এনজাইম সবচেয়ে বেশি কাজ করে ফার্মেন্টেশনে। নিচের কোনটিতে অবাধ শ্বসন ঘটে? অবাধ শ্বসন ঘটে কোথায় বলো? আদিকোষে। আদিকোষে অবাধ শ্বসন হয়, অর্থাৎ ইকোলাইতে অবাধ শ্বসন হবে। আদিকোষ, ব্যাকটেরিয়া কিন্তু এক ধরনের আদিকোষ, এই জন্য এখানে অবাধ শ্বসন হবে। ওকে, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। আচ্ছা, ল্যাকটিস, এই ল্যাকটো রিলেটেড যত কিছু আছে এটা সব দুধ শিল্পে, দুগ্ধ শিল্পে, কারণ দুধের শর্করাকে বলে ল্যাকটোজ। এই জন্য ল্যাকটো রিলেটেড যত শব্দ আছে সব দুধের সাথে জড়িত, এই জন্য স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস দুগ্ধ শিল্পে হচ্ছে জড়িত। চর্বি জাতীয় পদার্থের শ্বসনিক কোষেন্ট কোনটা? আচ্ছা, শ্বসনিক কোষেন্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময় আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তাহলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাহলে এখানে উৎপাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেই পরিমাণ, আর ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক, এখানে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক, তাহলে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে গৃহীত অক্সিজেনের পরিমাণ। এই অনুপাতটাকেই তোমার বলা হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট, বা বাংলায় বলা হচ্ছে শ্বসনিক হার। অর্থাৎ কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করি, উৎপাদ, ডিভাইডেড বাই হচ্ছে কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করি বা বিক্রিয়ক, উৎপাদ বাই বিক্রিয়ক, এটাই হচ্ছে তোমার শ্বসনিক কোশেন্ট বা রেসপিরেটরি কোশেন্ট। এখন চর্বি জাতীয় পদার্থের ক্ষেত্রে দেখা গেছে কি যে চর্বি জাতীয় পদার্থের ক্ষেত্রে আমরা অক্সিজেন হচ্ছে অনেক বেশি গ্রহণ করি, অক্সিজেন বেশি গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড কম ত্যাগ করি। ফলে এই ভগ্নাংশের উপরেরটা, ভগ্নাংশের লবের মান হচ্ছে কম, হরের মান বেশি। বলো কোন একটা ভগ্নাংশের হর বেশি, লব ছোট হইলে ওই ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয়। এই জন্য চর্বি জাতীয় পদার্থের শ্বসনিক কোশেন্ট 1-এর থেকে কম, 0.7। সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক, আচ্ছা গ্লুকোজের শ্বসনিক হার হচ্ছে, গ্লুকোজের ক্ষেত্রে আমরা ঠিক যতগুলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি ঠিক ততগুলো অক্সিজেন গ্রহণ করি, অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে এটা আর এটা সমান থাকে, সমান সমান হলে কাটাকাটি হয়ে 1 হয়ে যায়। এই জন্য গ্লুকোজের শ্বসনিক কোশেন্ট হচ্ছে 1। তাহলে গ্লুকোজের রেসপিরেটরি কোশেন্ট বা শ্বসনিক কোশেন্ট হচ্ছে 1। শ্বসন প্রক্রিয়াতে অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? খনিজ লবণ। খনিজ লবণের উপস্থিতির কারণে হচ্ছে শ্বসনের হার বেড়ে যায়। বই সরাসরি এগুলো আছে, একটু একবার করে দেখবা। আর এমনিও বোঝা যায়, তাপমাত্রা, আলো, এগুলো সব উদ্ভিদের বাইরের জিনিস। পানি মাটির মধ্যে থাকে, তাহলে এগুলো কোনোটাই উদ্ভিদের ভিতরে থাকে না, থাকে হচ্ছে তোমার আসলে খনিজ লবণটা, ঠিক আছে, উদ্ভিদের পাতার বা কোষের ভিতরে। সক্রিয় পরিশোষণে, আচ্ছা সক্রিয় পরিশোষণে অলরেডি আমরা দেখাইছি শ্বসন হার স্বাভাবিক থাকে, এটা হবে না।
সক্রিয় পরিশোষণে আমার এটিপি দরকার, বেশি বেশি করে এটিপি দরকার। তো বেশি বেশি এটিপির জন্য এটা কি হয় বলো? বেশি বেশি এটিপির জন্য হচ্ছে শ্বসন হার বেড়ে যায়। সো 1 নম্বরটা হবে না, তাহলে অপশনে বাকিটা 2 আর 3ই হবে। ঠিক আছে, আর দেখার দরকার আছে? আর দেখার তো দরকার নাই। ওকে, উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে খনিজ লবণ হচ্ছে আয়ন হিসেবে শোষিত হয়। ঠিক আছে, এটা আসলে হচ্ছে তোমার আয়ন হিসেবে শোষিত হয়। ঠিক আছে, 1 নম্বরটা সবসময় থাকবে। অ্যানায়ন শোষণ প্রক্রিয়া, যেমন লুন্ডেগারের মতবাদে আমরা দেখছি অ্যানায়ন শোষণটা হচ্ছে সক্রিয়ভাবে হয়, আর ক্যাটায়ন শোষণ প্রক্রিয়া হচ্ছে নিষ্ক্রিয়। আসলে অপশন অনুযায়ী চিন্তা করলে এখানে 3টাই সঠিক। অপশন অনুযায়ী বললে 3টাই সঠিক, বুঝছো? অপশন অনুযায়ী বললে আসলে 3টাই আসলে হচ্ছে তোমার সঠিক আর কি। অপশন লুন্ডেগারের মতবাদ অনুযায়ী বলে আসলে এটা বলা উচিত ছিল, লুন্ডেগারের মতবাদ বললে বেটার হইতো। স্বল্পমাত্রিক পুষ্টি পদার্থ, স্বল্পমাত্রিক মানে বুঝতেছো যেটা পরিমাণে কম লাগে, মানে মাইক্রোমৌল। ওই যে এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এটা বাদে বাকি অপশনে যা থাকবে। তাহলে এটা বাদে অপশনে আছে হচ্ছে জিঙ্ক আর বোরন, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার। যে আয়নগুলো উদ্ভিদে দ্রুত শোষিত হয়, পটাশিয়াম নাইট্রেট মনে আছে, তাহলে 2 আর 3। আর ক্যালসিয়াম আয়ন, সালফেট আয়ন ধীরে শোষিত হয় বা মন্থর গতিতে শোষিত হয়। খনিজ লবণের নিষ্ক্রিয় শোষণ মতবাদের মধ্যে লুন্ডেগারের মতবাদ এটা হচ্ছে সক্রিয়, তাহলে ব্যাপন তত্ত্ব আর আয়ন বিনিময় তত্ত্ব, তাহলে 2 আর 3। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে চলে আসো লুন্ডেগারের মতবাদে খনিজ লবণ পরিশোষণে এটিপি অংশ নেয়। হ্যাঁ, লুন্ডেগার হচ্ছে সক্রিয় মতবাদ, সক্রিয় শোষণে এটিপি খরচ হবে। ঠিক আছে, তারপরে সক্রিয় শোষণে ওই যে ঘনত্ব আনতের বিপরীতে হবে, এই জন্যই তো শক্তি খরচ করতেছে। আর আয়নের নিরপেক্ষতায় অক্সিজেন অংশ নেয়, এরকম কিছু হয় না। লুন্ডেগারের মতবাদ অক্সিজেন আয়নের নিরপেক্ষতায় অংশ নেয় এরকম নাই। 1 আর 2। পত্ররন্ধ্র খোলে কখন? যখন রক্ষীকোষে পটাশিয়াম প্রবেশ করে। তারপরে হচ্ছে তোমার রক্ষীকোষ থেকে যখন হচ্ছে H+ বের হয়ে যায়, রক্ষীকোষে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কার্বনিক অ্যাসিড বেশি তৈরি হয়ে পিএইচ কমে যায়, পিএইচ কমে গেলে কিন্তু পত্ররন্ধ্র উল্টা হচ্ছে বন্ধ হয়ে যায়, বুঝছো? তো কোষে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। 2 নম্বরটা হবে না, এটা হচ্ছে সায়ারির মতবাদ। এটা সায়ারির মতবাদ অনুযায়ী কোষে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, এটা আমরা বইয়ে পড়ছি। সো 1 আর 3 হবে। ঠিক আছে, এটা একটু দেখো যে দিনের বেলায় রাতের বেলা তোমার শালক সংশ্লেষণ বন্ধ কিন্তু শ্বসন চলে, ফলে রাতের বেলা হচ্ছে শ্বসন চলে, ফলে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রক্ষীকোষের হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করে, CO2 + H2O বিক্রিয়া করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিড তৈরি হওয়ার কারণে পিএইচ কমে যায় রাতের বেলা। পিএইচ কমে গেলে দ্রবণীয় চিনিগুলা অদ্রবণীয় হচ্ছে শ্বেতসারে কনভার্ট হয়ে যায় বা স্টার্চে কনভার্ট হয়ে যায়, ফলে অভিস্রবণিক চাপ কমে যায়, ফলে পানি বের হয়ে যায়। পানি বের হয়ে গেলে রক্ষীকোষ শিথিল হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। সায়ারির মতবাদ বলতেছি, ঠিক আছে, এগুলো একটু দেখবা। ওকে, পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে তাহলে কে? সায়ারির মতবাদ অনুযায়ী চিন্তা করলে স্টার্চ, পিএইচ এগুলো সব নিয়ন্ত্রণ করে। 1 আর 2 সোডিয়াম প্লাস নিয়ন্ত্রণ করে না, এটা পটাশিয়াম আয়ন হবে। ঠিক আছে, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদন হয়। শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে কি উৎপন্ন হয় বলো? শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়, সাথে পানি উৎপন্ন হয়। ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড খরচ হয়ে যায়। ওকে, আধুনিক ধারণা অনুযায়ী পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার সঙ্গে কোন উপাদান সম্পৃক্ত? পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া আধুনিক ধারণা বললে সবগুলা হচ্ছে জড়িত, সবগুলা জড়িত আধুনিক মতবাদে। পটাশিয়াম জড়িত, স্টার্চ, ম্যালিক অ্যাসিড সবগুলাই হচ্ছে কাজ করে। সবগুলো আধুনিক মতবাদে দেখবে একটা জায়গায় বলা আছে সবগুলা কাজ করে। এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলে? এটিপি তৈরির প্রক্রিয়াকে বলে হচ্ছে ফসফোরাইলেশন। এটিপি থেকে এটিপি তৈরি হয় ফসফোরাইলেশন। এখন এটা শালক সংশ্লেষণের সময় ফটোফসফোরাইলেশন, আর হচ্ছে তোমার শ্বসনের সময় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অ্যান্সার হবে 2 নম্বরটা, বাট এখানে তো 1 আর 3 অ্যান্সার না। 1 আর 3 তো এটিপি তৈরির প্রক্রিয়া না। ঠিক আছে, C4 উদ্ভিদের শালক সংশ্লেষণ হার বেশি। ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় শালক সংশ্লেষণ ঘটে। ঠিক আছে, বান্ডল শীত কোষের গ্রানাবিহীন বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট থাকে। 1 আর 2 হচ্ছে অ্যান্সার, এখানে হচ্ছে 1 আর 2 অ্যান্সার। ঠিক আছে, বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকে না, এটা মেসোফিল ক্লোরোপ্লাস্টে হচ্ছে উন্নত প্রকৃতির গ্রানা থাকে। ওকে, এটা একটু দেখবা। শালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর হচ্ছে শালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর হচ্ছে তোমার তাপমাত্রা, আলোর তীব্রতা, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব। 3টা জিনিস, তাপমাত্রা, আলোর তীব্রতা, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব। তাহলে 2 আর 3 হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। অ্যাসিটাইল কোয়ে হতে সৃষ্টি হয়। অ্যাসিটাইল কোয়ে তো পরবর্তীতে হচ্ছে তোমার ইসে চলে যায়। অ্যাসিটাইল কোয়ে হতে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে তোমার ক্রেবস চক্রে প্রবেশ করে। তো এটা ক্রেবস চক্রে চলে যায়। অ্যাসিটাইল কোয়ে থেকে পরবর্তীতে হচ্ছে তোমার কি উৎপন্ন হয়? পরবর্তীতে তোমার হচ্ছে NADH2 উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার উৎপন্ন হয় ক্রেবস চক্রে। হ্যাঁ, NADH2 আর হচ্ছে তোমার এই দিক থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার উৎপন্ন হয়। তাহলে 1 আর 3 হবে।
কারণ অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে ক্রেবস চক্রে যে 6টা NADH2, 4টা কার্বন ডাই অক্সাইড, 2টা FADH2, 2টা GTP বা ATP উৎপন্ন করে। ঠিক আছে, ওকে। ইলেকট্রন প্রবাহ তন্ত্রে ATP সৃষ্টি হয়। ঠিক আছে, ইলেকট্রন প্রবাহ তন্ত্রে হচ্ছে তোমার ATP সৃষ্টি হয় হচ্ছে তোমার সাইটোক্রোম, এটা অপশনগুলো মনে হয় একটু উল্টাপাল্টা আসছে। ঠিক আছে, NADH2 জারণ হয়, FADH2 জারণ হয়, এরকম হবে আর কি। ADP প্লাস অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট মিলে ATP তৈরি হয়। বলছে এই বিক্রিয়াটা কোথায় সংগঠিত হতে পারে? তাহলে ADP থেকে ATP তৈরির বিক্রিয়াটা এটা কোথায় কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে ওই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনে হয়, আর ক্লোরোপ্লাস্টে হচ্ছে ফটোফসফোরাইলেশনে হয়। তাহলে 2 আর 3। ওকে। অবাত শ্বসন ঘটে। অবাত শ্বসন কোথায় হবে বলো? অবাত শ্বসন হচ্ছে তোমার গোল কৃমি তো আসলে অবাত শ্বসন তো হওয়ার কথা না, এটা ব্যাকটেরিয়া এবং কতিপয় নিম্ন শ্রেণীর ছত্রাকে হতে পারে। ওই যে ইস্ট ছত্রাকে আর হচ্ছে নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়াতে হয়, 1 আর 2। অ্যাসকারিস হচ্ছে গোল কৃমিতে অবাত শ্বসন হয় না। ঠিক আছে। ফার্মেন্টেশন প্রক্রিয়া হচ্ছে ব্যবহার করা হয়। ফার্মেন্টেশন হচ্ছে পাউরুটি শিল্পে, ওষুধ শিল্পে, চা ও তামাক শিল্পে, মদ শিল্পে, অনেক শিল্পে ব্যবহৃত হয় এগুলা। ঠিক আছে, এগুলো বইয়ে সরাসরি দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের শেষ। ভার্সিটি বায়োলজি সম্পূর্ণ ফ্রিতে। ভার্সিটি বায়োলজি হচ্ছে তোমরা প্রি বুকিং করে ফেলতে পারো, কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সম্পূর্ণ ফ্রি। তো ভার্সিটি বায়োলজিটা তোমরা এইভাবে প্রি বুকিং করে ফেলতে পারো। আমরা 6 জন ঢাকা মেডিকেলের ভাইয়া মিলে পড়াবো। এখানে 3 জনের ছবি দেখতে পাচ্ছ, পড়াবো 6 জন মিলে। আর যেই 6 জনের ক্লাস তোমরা এখানে দেখতেছো আর কি। ঠিক আছে, আর হচ্ছে আমাদের ক-খ ই বুক আছে একটা, এটা আসলে নামমাত্র মূল্য নিচ্ছি, কারণ তোমাদেরকে সব কিছু ফ্রি দিলে তোমরা এগুলো পড়ো না। আমরা চাচ্ছি যে তোমরা ক-খটা একটু সুন্দর করে হচ্ছে রিভিশন দিয়ে যাও। ঠিক আছে, মাত্র 45 টাকা, এটা নামমাত্র মূল্য। ঠিক আছে, এখানে কেউ বলো না যে ভাই 45 টাকার জিনিস বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাব। এটা একদম নামমাত্র মূল্য, যাতে তোমরা হচ্ছে একটু পড়ায় পিডিএফটা নিয়ে যাতে তোমরা হচ্ছে একটু পড়ো। গুরুত্বপূর্ণ ক-খ দেওয়া আছে, প্রশ্ন যদি গুরুত্বপূর্ণ টপিক থেকে আসে ইনশাল্লাহ কমন পাবা। আর যদি উল্টাপাল্টা কোয়েশ্চেন হয় ভাই দুনিয়ার কোনো কিছুই তুমি কমন পাবা না, ওইটা নিয়ে চিন্তা করেও লাভ নাই এখন। আসলে শেষ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়াটাই বুদ্ধিমানের কাজ। এই কাজটা হচ্ছে করবা, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, dmcstationbd.com এই ওয়েবসাইট থেকে যে তোমরা হচ্ছে সাজেশন ই বুকটা নিয়ে নিতে পারো। আর হচ্ছে rtdslive.com। ঠিক আছে, এই ওয়েবসাইটে যে তোমরা হচ্ছে আমাদের মেডিকেল কোর্সগুলোতে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো। তো এখানে আমাদের HSC 27-এর যদি কেউ দেখে থাকো ক্লাসগুলো, 27-এর হচ্ছে একদম সম্পূর্ণ নতুন প্রি মেডিকেল ব্যাচ আসতেছে সামনে। সেখানে WC 300 অর্থাৎ ওয়ার্ল্ড কাপ 300, WC 300 কুপন ব্যবহার করলে 300 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবা। HSC 26-এর কোর্স আছে, 27-এর কোর্স আছে, 25-এর কোর্স আছে সেকেন্ড টাইমে। সো তোমার যেই ব্যাচের তুমি হচ্ছে এটা নিয়ে নিতে পারো এই ওয়েবসাইটে, যে এটা দিয়ে গুগলে সার্চ দাও, ওয়েবসাইটে যেয়ে বাকিটা তুমি হচ্ছে কিনে ফেলতে পারো। ঠিক আছে, আর এটা নেওয়ার জন্য যেখানে ওয়েবসাইট বলা আছে dmcstationbd.com, dmcstationbd.com এই ওয়েবসাইটে যেয়ে তুমি এটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, ক-খর যে ইটা গুগলে যে সার্চ দিয়ে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমাদের জন্য তাহলে দোয়া করো যে এমসিকিউগুলো পড়াইলাম, নিজের সেরাটা দিয়ে হচ্ছে প্রিপারেশন নাও। আল্লাহ ভরসা, অনেক ভালো একটা প্রস্তুতি হবে।